2014 সালের এমপি, 18 সালের এমপি, এরপরে 2024 সালের নির্বাচনের জানুয়ারির এমপি। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে এমপি হিসাবে সাবেক এমপি লিখতে দেওয়া, স্বীকৃতি দেওয়া উচিত হবে না। 9টা বছর জেল খেটতে হয়েছে। চট্টগ্রাম জেলে থেকে আমাকে সিলেটে দেপান্তর করে সিলেট জেলে আমাকে পাওয়া, অথচ আমার পরিবারের কেউ নাই। এরপরে 93টা মামলা। আপনারা জানেন যে 5ই অগাস্ট অর্থাৎ 36শে জুলাই 2024 আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে আর একটি বিশাল অভ্যুত্থান এবং বিপ্লব সংঘটিত হলো। আমরা বাংলার মানুষেরা বড় অবহেলিত, আমরা নির্যাতিত, আমরা আমাদের স্বাধীনতা স্বাধিকার সব কিছু নিয়ে বারবার আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি। সেই হাজার বছরের আমাদের নবাব বাংলার নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমাদের এই বাংলাদেশের জন্যে যাকে মানুষ স্মরণ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, উনি সহ আব্দুল হামিদ খান বাসানি, প্রফেসর গোলাম আজম। তো আমাদের এইখানে অনেক উত্থান পতন হয়েছে, সিপাহী বিদ্রোহ হয়েছে, সৈনিক পানিপথের যুদ্ধ হয়েছে, ব্রিটিশ বেনিয়াদের সাথে, মারাঠাদের সাথে, ফিরিঙ্গিদের সাথে আমাদের এই বাংলার মানুষকে অনেক দ্বন্দ্ব সংগ্রাম করতে হয়েছে। মানুষ হিসাবে আমরা বসবাস, এটাও আমাদের আসলে বড় কষ্টদায়ক। এবং আমরা কিভাবে যে চড়াই উতারাই, আমাদের 400 বছরের ইতিহাস যদি পর্যালোচনা করেন, আমরা এই বাংলা ছিলাম অত্যন্ত ধনাঢ্য একটা দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, দনে দান্নে পুষ্পে ভরার একটা দেশ। কিন্তু এই 400 বছরের মধ্যে এত বেশি ঘাত প্রতিঘাত হয়েছে। বিশেষ করে 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে রক্তে কিনে স্বাধীনতা, এই স্বাধীনতাটা পর্যন্ত রক্তের সাথে বেঈমানি, গাদ্দারি এবং মুক্তিযোদ্ধারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিল, 9 মাস সশস্ত্র একটি যুদ্ধের মাধ্যমেই আমরা বিজয় লাভ করেছি। কিন্তু দুর্ভাগ্য 54 বছরে আমাদের মানুষের সেই প্রত্যাশা, মানুষের সেই আশা আকাঙ্ক্ষা এবং তার প্রাপ্তি জনগণ এখনও মেলাতে পারে নাই। তাই আজকে আবারও আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, আমাদের বাতের অধিকারের জন্য, আমাদের বেকার সমস্যার সমাধান করার জন্য। কিন্তু এই সমস্যার সমাধান অতীতের কোনো সরকার, 1971 সালে মরহুম শেখ মুজিব বলেন, আরও অন্যান্য রাষ্ট্রপ্রধান যারা ছিলেন, তারা কেউ আসলে মানুষের মনের ব্যথা বুঝতে পারে নাই। সবচেয়ে বড় দুঃখ, 74 সালে আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র, আমরা একবেলা রুটি খেয়েছি, আর একবেলা ভাত আমরা খেতে পারিনি। আমরা চাউলের খুঁত বাড়ির থেকে আনতাম, ওই খুঁত পাগায় আমাদেরকে খেতে হয়েছে। চরম দুর্ভিক্ষ। আমি পলিটেকনিক্যাল পড়তাম, হোস্টেলে থাকতাম। সেই পাকিস্তান আমলের পলিটেকনিক্যালের হোস্টেল আর দেশ স্বাধীন হওয়ার পরে হোস্টেল, আকাশ পাতাল পার্থক্য ছিল। ছিল না খাওয়া, ছিল না পানি, ছিল না পড়ার খরচ, ছিল না কোনো স্কলারশিপ। এটা ছিল একটা পেশাভিত্তিক এডুকেশন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন কমার্স ছিল বাণিজ্যের ক্ষেত্রে, আর সায়েন্স যেটা ছিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিসিটি, ইলেকট্রনিক, পাওয়ার, এগুলো ছিল। কিন্তু 74-এর একটা দুর্ভিক্ষই আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাসকে ম্লান করে দিয়েছে। আপনারা জানেন, আমাদের বাংলাদেশে গ্রাম অঞ্চলে মানুষ ভাত না খায়া আপনার কচু পাতাকে শাক করে খুঁত, অর্থাৎ চাউলের যেগুলো খুঁত, এগুলো দিয়ে খেয়েছে। এত বড় একটি ট্র্যাজেডি 1974 সালের দুর্ভিক্ষ। এরপরে হচ্ছে রাজনৈতিকভাবে আপনারা 53 বছরে একবার 72 থেকে 75, 40,000-এর কাছাকাছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই দিন নিহত হয়েছে তখনকার দিনে যারা শাসক ছিল তাদের হাতে। এইভাবে করে আমরা আসার পরে গত 18 বছর কি হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে, বাঙালিদের ইতিহাসে, বাংলাদেশের মানুষের ইতিহাসে 18 বছরের মতো এত বড়, হ্যাঁ মারাঠারা এখানে লুটপাট করেছে, তুর্কিরা আপনার ফিরিঙ্গিরা লুটপাট করেছে, কিন্তু 18 বছরের লুটপাটের আর অতীতের লুটপাট যদি আপনি তুলনা করেন, শুধু একটা বিষয় যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, উনি $296 বিলিয়ন বিদেশে উনি পাচার করে দিয়েছে। আপনারা পত্রিকায় দেখতে পাচ্ছেন যে কিভাবে লুটপাট যে করেছে। শুধু একজন আমাদের চট্টগ্রামের ব্যবসায়ী এস আলমের মাছুদ,
টাকা ইসলামী ব্যাংক থেকে 96,000 কোটি টাকা লুট করে নিয়েছে। এইভাবে লুটের কথা যদি বলতে চাই, আমার মনে হয় শেষ করা যাবে না। যেমন আমার মতো ছোট্ট একটা না, আমি একজন রাজনৈতিক কর্মী, কোনো নেতা না, জামাত ইসলামী করি। হ্যাঁ, ছোটোকাল থেকেই জামাত ইসলামীকে ভালোবাসি, জামাত ইসলামী করি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, ইসলামের সার্বিক আইডিওলজিকে ভালোবাসি, ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের একটা স্বপ্ন, এটা মানুষের স্বাভাবিক থাকতে পারে। সেই স্বপ্ন দেখেই এতদিন কাজ করেছি। 9টা বছর আমার মতো সামান্য একজন গরিব পরিবারের ছেলে, আমরা যদিও বা চৌধুরী পরিবারের ছিলাম, আমরা তৎকালীন পাকিস্তান আমলে সব কিছু আমাদের নিয়ে নিয়েছে, প্রজাবিলি, সত্য, জমি জমা। আমার আব্বারা কিছু ব্যবসা করেছে। আমরা সেই পরিবারের সন্তান হওয়ার পরও 9টা বছর জেল খেটতে হয়েছে। চট্টগ্রাম জেলে থেকে আমাকে সিলেটে দেপান্তর করে সিলেট জেলে আমাকে অথচ আমার পরিবারের কেউ নাই। এরপরে 93টা মামলা আমাদের চট্টগ্রাম মহানগরীতে জামাত ইসলামের এখন টোটাল মামলার সংখ্যা হলো 1293টা মামলা আমাদের। এমন কোনো মামলা নাই যেই মামলা আমাকে জড়িত। আমাকে গরু চুরির মামলাও দিছে, এরপরে হত্যা মামলা, অস্ত্র মামলা, লুটপাট মামলা, ডাকাতির মামলা। এমন হতো, এটাই কি একটা দেশ? আমি কি অপরাধ করেছি ইসলামের কথা বলে? আমি তো কোথাও চট্টগ্রাম শহরে আপনারা দেখাতে পারবেন। আমি 74 সালে এখানে এসেছি চট্টগ্রাম শহরে, আজকে 2024 সাল। কোনো অপরাধ, কোনো একটা জিডি কোনো পাবলিক করে নাই, অথচ বিগত সরকার আমার বিরুদ্ধে 96টা মামলা দিয়েছে। এইভাবে আমি না, সারা দেশেই একটা নৈরাজ্য, আতঙ্ক, ভয়, গ্রেপ্তার, এইভাবের মাধ্যমে এই গত 18 বছর আইয়ামে জাহালিয়াতের যুগের চেয়েও আমার মনে হয় গ্রামে গঞ্জে, আপনি সাতকানিয়ায় যান, ঘুরে ঘুরে কান্না ছিল, আপনি পটিয়াতে যান, একই অবস্থা। এই যে সম্মানিত আমাদের যারা এমপি নির্বাচিত হয়েছে, আপনারা কিভাবে বলেন জানি না, আমি আজকে সুযোগ পেলাম আমাদের জনাব জহুরুল ইসলামের কাছে আমি অনুরোধ করব যে আপনারা 2014 সালের এমপি, 18 সালের এমপি, এরপরে 2024 সালের নির্বাচনের জানুয়ারির এমপি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে এমপি হিসাবে সাবেক এমপি লিখতে দেওয়া, স্বীকৃতি দেওয়া উচিত হবে না। কারণ তাদের যেইভাবে সম্পদ লুট, যেমন আপনার আমার দক্ষিণ চট্টগ্রামে একজন এমপির নাম যদি বলি, উত্তর চট্টগ্রামে যদি এক এমপি, কালকে রাত্রেও আমি একটা জায়গায় 2:30টা পর্যন্ত বসেছি। এগুলি বলার কথা না, জায়গা, জমিন, ফ্ল্যাট, চট্টগ্রাম শহরের প্রত্যেকটি জায়গাতে হাত দেন, এটা অমুকের জায়গা, ওই জায়গা হাত দেন। এইটাই ছিল 18 বছরের রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে মানুষের উপর নিষ্পেষণ। এটার বিরুদ্ধেই মানুষ ফুঁসে উঠেছে। আমার বৈষম্যবিরোধী ছাত্র দামাল ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকাতে, আর আমাদের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, আপনার সমস্ত জায়গাতে ছাত্ররা ফেঁসে ফুঁসে উঠে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আন্দোলন স্বাভাবিক, এটা করবে, কিন্তু কেন গুলি চালাবেন? আজকে পত্রিকায় দেখেছেন একটা ছোট্ট মেয়ে বসে রয়েছে ঘরের ভিতর, চার্চ লাইট হেলিকপ্টার দিয়ে গুলি করে মায়ের কোল থেকে শিশুটা শাহাদাত বরণ করেছে। এইরকম 124 জন, এইভাবে 1583 জনের রক্তের বিনিময়ে 36শে জুলাই হয়েছে। 36শে জুলাইয়ের আগে চট্টগ্রামের কী অবস্থা ছিল আমার মনে হয় আপনারা সবাই স্বীকার করবেন যে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, এরপরে হলো 1, 2, 3, 4, কী অবস্থা নিউ মার্কেট। এই অস্ত্রধারীরা কারা? এরা কারা? এরা কেন পরিচয় দিল যে আমরা সূর্য সন্তান, আমরা লড়াকু সৈনিক, আমরা মুজিব সৈনিক? তাহলে এই দায়ী দায়িত্বটা তো মুজিবের উপর আসে, শেখ হাসিনার উপর আসে। লালখান বাজারে কেন শাহাদাত বরণ করলো বহদ্দারহাটে আমার সেই ফয়সাল শান্ত, আমাদের ওয়াসিম আকরাম, এরপরে ফারুক, এভাবে আমাদের জামাত এবং বিএনপির এই ছেলেগুলা শাহাদাত বরণ করে সারা বাংলাদেশে। আপনি আবু সাইয়েদ, তার এই যে বুক পেতে দেওয়া গুলির সামনে, এরপরে পুলিশ গুলি করলো, আমার দেশের পুলিশ গুলি করলো, এরপরে তো না করে পারত, আবার সে যখন উঠে দাঁড়ালো তার উপরে আবার আরেকটা গুলি নিক্ষেপ করা হলো। এইভাবে কি একটা স্বাধীন সার্বভৌমে একটি দেশে আমার মুক্তিযোদ্ধারা কি আবু সাইদের উপরে গুলি চালানোর জন্যেই আমাদের পুলিশ বাহিনীদেরকে এভাবে দায়িত্ব দিছিল যে মুক্তা তাকে শাহাদত করলো, যে বলতেছে লাগবে পানি, পানি লাগবে, লাগবে, তার উপরেই পুলিশ নির্বিচারে গুলি চলে। এই পুলিশগুলো কারা? এরা কি আমার দেশের সন্তান?
না বিদেশি কোনো তারা পুলিশ এখানে নিয়োগ করেছিল? এই জবাব কি শেখ হাসিনা দিতে পারবে? শেখ হাসিনা দিতে পারবে এই লুটপাট? আজকে 8টা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। এটারই আজকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, মামলা, এগুলোর বিরুদ্ধেই আমাদের দেশের মানুষ ফুঁসে উঠে 36শে জুলাই একটি বিশাল গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। এই গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা আপনারা দেখেছেন। গণ অভ্যুত্থানের দিন শিশু কিশোর নারীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। আমি একটা মিছিলে নেতৃত্ব দিয়েছি। আমি জাস্ট 4টার সময় রাস্তায় যখন বের হলাম, লক্ষ জনতা বদ্দারহাট থেকে আন্দরকিল্লা পর্যন্ত পৌঁছতে তো অনেক সময় লেগে গেল। এরপরে আমরা প্রেস ক্লাবে গেলাম। আজকে পরবর্তী এই বিপ্লব যেটা ঘটেছে, এটা মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, আইনাগর এবং আওয়ামী লীগের, আপনি চিন্তা করতে পারেন একটা মোরাল সৃষ্টি করার জন্য আপনি 4000 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনারা নিয়ে নিলেন। এটা কি বাংলার মানুষ সেই দিন আপনাদেরকে এগুলি খরচ করার রায় পার্লামেন্টে আপনাদেরকে যে অনুমোদন আপনাদেরকে দিয়েছে? আমাদের মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে মোরাল করার জন্য অপসংস্কৃতি আপনারা যেগুলো চালু করতে চেয়েছিলেন, সেগুলোকে আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে। আজানের আল্লাহু আকবরের ধ্বনি শুনে, হিন্দুরা মন্দিরের ঘণ্টা শুনে, খ্রিস্টানেরা তাদের প্রেকুডার দোয়ারের কথা শুনেই মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে। মুক্তিযোদ্ধারা কোনো ব্যক্তির জন্য রক্ত দেয় নাই। তৎকালীন 7.5 কোটি মানুষের মুক্তির জন্য পাক হানাদারের বিরুদ্ধে সেই দিন তারা রক্ত দিয়েছিল। তাই আজকে আমরা 8 মাস অতিবাহিত করেছি। এই 8 মাসে আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ছাত্রদের, দামাল ছেলেদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। 71-এর স্বাধীনতা, 16ই ডিসেম্বরের বিজয় এবং আমাদের 36শে জুলাই আমরা স্বাধীনতার, আমার ব্যক্তিগত মত, আমরা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স, আমরা তৃতীয় স্বাধীনতা আমরা লাভ করেছি। তার মানে আমরা স্বাধীনতার পূর্ণতা 5ই অগাস্ট 36শে জুলাই আমরা লাভ করেছি। 18 কোটি মানুষ, তৎকালীন 7.5 কোটি বাংলাদেশের মানুষ, আমরা সম্মিলিতভাবে, আমরা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, না খাওয়া মানুষ, না পাওয়া মানুষ, আমাদের বুভুক্ষ মানুষ, আমরা সবাই মিলে সেই দিন নিঃশ্বাস ফেলতে পেরেছি 36শে জুলাই। এরপরে 8 মাস, এটা বলতে অনেক সময় লাগবে। এই 8 মাসে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের শাসন ব্যবস্থা, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের জন্য এরা হয়তো নির্বাচিত গভর্নমেন্ট না, কিন্তু শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নির্বাচনই একমাত্র পথ নয়। মানুষ এক বাক্যে সবাই ডক্টর ইউনূসকে উপদেষ্টার প্রধান হিসাবে এবং উপদেষ্টা হিসেবে একমতের ভিত্তিতে এই সরকার গঠন হয়েছে। সেই থেকে এই পর্যন্ত তাদের একটি বক্তব্যেই বাংলার মানুষ গ্রহণ করেছে, আমরা ক্ষমতায় আসিনি, জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা দায়িত্ব পালন করার জন্যই দায়িত্ব পালন করছি। এই যে মৌলিক একটা বিষয় আমাদের উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আমাদেরকে 8ই অগাস্ট জিওসি মহোদয় চট্টগ্রামে ডেকে নিয়েছিল। ডেকে নেওয়ার পর থেকে আমরা আমাদের বক্তব্য রেখেছি আইন শৃঙ্খলা, অর্থনীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সব কিছুর উপরে বক্তব্য রেখেই তখনকার দিনের জিওসি এবং জেলা প্রশাসক যিনি ছিলেন, জানেন তো তার দুর্নীতির ব্যাপারে গতকালকেও শুনলাম তারা লক্ষ লক্ষ, এখনও আমরা তো তাদের গায়ে হাত দিতে পারি নাই। এই সমস্ত জেলা প্রশাসনের দুর্নীতিবাদ যারা ছিল, এরপরে সিভিল প্রশাসনের যারা দুর্নীতি, এখনও গায়ে হাত দেওয়া সম্ভব হয় নাই। তারপরও 8 মাসে প্রধান উপদেষ্টার যেই বক্তব্য, জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য, জাতিসংঘে প্রথম গিয়ে ওনার যেই বক্তব্য, এর পরবর্তী পর্যায়ে রোহিঙ্গাদের ওখানে বক্তব্য, গতকাল ইনভেস্টরদের সামিটের মধ্যে ওনার যে বক্তব্য, উনি যেইভাবে করে দেশটা পরিচালনা করতে চাচ্ছে, সেই জন্যে আপনারা মনে করতেছেন নির্বাচন আমরা সবাই চাই, কেউ নির্বাচন আমরা বিরোধী না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের বানিয়ে জামাত এবং আমাদের বাংলাদেশে আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ, আপনারা যারা উনি ভাষা আন্দোলনের স্মারকলিপি দিয়েছিল, এই ইতিহাসটা বলতে অসুবিধাটা কি? গোলাম আজমের অনেক দোষ আছে, কিন্তু উনি যে ভাষা আন্দোলনের স্মারক দিয়েছিলেন এই কথাটা স্বীকার করতে এবং ওনার এত বিরোধিতা করতে, ওনার জানা যায় এইভাবে আপনার কৃত্রিম একটা লাশ দিয়ে ওনার জনজার মধ্যে এতগুলা লোক, লক্ষ জনতা,
আপনারা সেটাকে ইগনোর করে আলাদাভাবে শহীদ মিনারে ওনার একটা লাশ সাজাইয়া সেইখানে যেইভাবে করে আপনারা ঘটনা ঘটালেন। এই জন্যে এই 8 মাসে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমরা নির্বাচন চাই, তবে সংস্কার হতে হবে। উইদাউট সংস্কার নির্বাচন করলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা অবশ্যই ইমিডিয়েটলি অতি সত্বর আমরা আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ খরোয়ার ভাই, সাবেক এমপি, উনি গতকালকে নির্বাচনী যিনি প্রধান কমিশনার ওনার কাছে গিয়েছেন, সাক্ষাৎ করেছেন। উনি বলে দিয়েছেন যে আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, সংস্কারের জন্য আর বেশি দিন সময় নেওয়ার দরকার নাই, যা সংস্কার করতে হবে প্রয়োজনীয় এগুলো করেই আপনারা নির্বাচন দিন। বাংলাদেশে কেউ নির্বাচন বিরোধী নয়। এই ইস্যুটা একটা নতুনভাবে আমার মনে হয় আমরা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আমাদের প্রধান রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো একটু ইমিডিয়েটলি চাচ্ছেন, আর আমরা বলতেছি একটু কিছু সংস্কার হওয়া দরকার। পুরানো জুতার ভিতর পা ঢোকাই দিলে ওখানে তো ওই জুতা পরানো হবে না। এই জন্য আমরা বলছি একটু নতুন জুতা দেন। ওই নতুন জুতাতে আমরা যদি স্যান্ডেলও হয় তাহলে আমরা পা দিয়ে হাঁটতে পারবো, পুরানো জুতা হলে পাগুলো কাটা যাবে। এই জন্য আমরা বলতেছি যে নতুন জুতা, একবার নতুন জুতা না পারলেও একজোড় স্যান্ডেল না পারলেও 2 ফিতার স্পঞ্জের স্যান্ডেল, এইভাবে করে হলো জাতি আমরা নতুন জুতা স্যান্ডেল পায়ে দিয়েই আগামী নির্বাচনে যেতে চাই। পুরানো জুতা দিয়ে যারা নির্বাচনে যেতে চান তাদের উদ্দেশ্য তারা ভালোই বুঝতে পারবে, কিন্তু বাংলার মানুষ তো এখন আপনারা দেখেছেন নিজের জামাতে ডক্টর ইউনূস সাহেব যখন গেছে পিছন দিক দিয়ে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন 5 বছর আপনি আরও থাকেন, কারণ তার কথা তো এখন বাংলার মানুষ গ্রহণ করেছে। এখন আমরা আর 74-এর দুর্ভিক্ষ চাই না, আমরা আর 18 বছরের 2008 সাল থেকে শুরু করে 2024 সালের শাসন ব্যবস্থা আমরা আর চাই না, আমরা আর লুটপাট চাই না, আমরা আর হানাহানি চাই না, আমরা আর এই দেশে বিশেষ করে মানুষের উপর অত্যাচার চাই না, আমরা চাঁদাবাজি চাই না, ভূমিদস্যু চাই না। এককভাবে বাংলাদেশে আমার সম্মানিত জহুর সাহেব, আপনি অত্যন্ত বিজ্ঞ মানুষ, চিন্তা করতে পারেন মাত্র 14% মানুষ বাংলাদেশের 86% সম্পদ তারা আজকে লুট করে ফেলে। 86%। আপনাকে আমি ডকুমেন্টারি দিতে পারবো, আমার এখানে সব কিছু আছে। আমি এখানে সামনে এগুলোর উপরেই গ্রাম বাংলাতে ওয়াজ মাহফিল করি, ডেইলি 6-7টা করে মাহফিল করি, বাংলার মানুষকে এগুলো বোঝানোর চেষ্টা করছি। আর নয় ভেদাভেদ, আর নয় বিশৃঙ্খলা, আর নয় হানাহানি, আর নয় দলখানাবাজি, আর নয় এই দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে শাসন ব্যবস্থা। আমাদের সিভিল প্রশাসনের টোটাল সংস্কার হতে হবে। ডিসি মানে রাজা, এটা কোন প্রশাসন? আমরা পাকিস্তান আমলেও তাদের নির্যাতন সইছি, আজকে 53 বছরও তাদের নির্যাতন। বিশাল ডিসির পাহাড়, ডিসি কিসের রাজা? সে তো রাজা না, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে রেসপন্সিবল একদম। আপনি আজাদি পত্রিকায় ছিলেন, আপনারা কি এগুলো চিন্তা করেছেন? আপনারা কি এগুলো কোনোদিন লিখেছেন? না, আপনারা লিখেন নাই। আজকে গত 18 বছরে আপনি জেলখানায়, আমি 9 বছর ছিলাম, আমি জেল ভিজিটার ছিলাম, 2বারের এমপি ছিলাম। বেগম খালেদা জি অত্যন্ত আমাকে ভালোবাসতো, শুধুমাত্র যেমন আমি 2বারের এমপি। আমার একটা কোথাও কালকে আমাকে বলতেছে আপনি কি কোনো দিন একটা দরখাস্তও করেন? না, আমি দরখাস্তও করিনি। 70 বছরের ইতিহাসে আছে 111-এর পরে আমাকে এইখানের আওয়ামী লীগেরা, বিশেষ করে আখতারুজ্জামান বাবু, জাফর আহমদ চৌধুরী এবং আরও যারা হ্যাঁ মহিউদ্দিন চৌধুরীর সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, ওরা আমাকে দুর্নীতি মামলায় দিল। শেষ পর্যন্ত সিনহা ওই দুর্নীতির মামলাতে আমাকে বেকসুর খালাস দিল, আমার গাড়ি ফেরত দিল, এবং উনি কমেন্ট করলো 70 বছরের দুদকের দুর্নীতি দমন বিভাগে একমাত্র ব্যক্তি শাহজাহান চৌধুরী বেকসুর খালাস পেল সিংহা সাহেবের নিজের অর্ডার। আমি আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে দিয়েছি, আপনারা কেউ দিন কোনো দিন ছাপান নাই। আমাদের সোনার বাংলা পত্রিকা ছাপাইছে, সংগ্রামে ছাপাইছে। এটাই হলো আমাদের দেশ। আমরা শুধু ইসলামের কথা বলি, এই জন্য আমাদেরকে এখানে দাবায় রাখা হয়েছে, আমাদেরকে কথা বলতে দেয়। যেমন আমরা জামাত ইসলামী এখন আমরা প্রায় 3000 ফিট চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য আমরা নিজেরাই জামাত কর্মীরা ফান্ড গঠন করে 3000 ফিট আপনার আমাদের বীরজাকাল বোয়ালখালী বাকুলিয়া এই বীরজাকালের দায়িত্ব নিয়েছি। আজকে সন্ধ্যায় টেকনিশিয়ানদের মিটিং হবে, ইঞ্জিনিয়ারদের মিটিং হবে, টোটাল ফাইন্যান্স আমরা চট্টগ্রাম মহানগরী জামাতের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়েছি। এটার নামেই রাজনীতি, এটার নামই হলো আমাদেরকে আমাদের জনগণের কল্যাণে কাজ করে। এটার নামে রাজনীতি মানে মারামারি নয়, রাজনীতি মানে দলখানা নয়, রাজনীতি মানে জায়গা দখল করা নয়, রাজনীতি মানে সমস্ত কিছুই আমার হাতে। আপনারা জানেন চট্টগ্রামের একজন সাবেক মেয়র, এমন কোনো সংস্থা নাই যেটা উনি দখল করে নেয়,
এমন কোনো কমিটি নাই যে আমাকে সব কমিটিতে থাকতে হবে, প্রাইমারির কমিটিতেও, তারপরে আপনার সব কিছু। তো আপনারা এমন এমন পার্টি করলেন, শেষ পর্যন্ত ম্যাথর লীগ করলেন, ওলমা লীগ করলেন, দর্জি লীগ করলেন, ব্যবসায়ী লীগ করলেন, তারপরে আপনার কত ব্যবসা ঠেলাগাড়িতে যারা সব সবজি বীজ গড়ে তাদেরও লীগ করলেন, এবং সেই বাজারগুলো আপনারা দখল করলেন। এই জামাল খানে কী পরিমাণ চাঁদাবাজি হইতে, এখন দেখান আমারে একটা, তো আমি জামাল খানেই থাকি, একটা চাঁদাবাজি আমারও দেখান। তো এই জন্য আমি মনে করি আপনি আসলে নির্বাচনের কথা বলতে গিয়ে আসলে রাখতে পারতেছে না, অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক বেদনা। 9 বছর জেল, আপনি চিন্তা করতে পারেন আমার মতো সামান্য একজন মানুষ এইভাবে করে এইখান থেকে আমাকে আজকে কোথায় এই দেশের অবস্থা। তো এই জন্য আমরা নির্বাচন চাই, তবে সংস্কারের মাধ্যমে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কথা বলতে পারলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক, সফল হোক, বাংলার মানুষের জন্য কাজ করে। গরিব মানুষ, আপনিও নিশ্চয়ই হয়তো মধ্যবিত্ত পরিবার হবেন, অথবা একটু উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান হবেন, কিন্তু গরিব মানুষের কথা চিন্তা করেন। আজকে শিক্ষানীতি, এগুলি শিক্ষানীতি প্রাইভেট। একটা ছেলে লেখাপড়া করার জন্য 6 লাখ টাকা না হলে সে লেখাপড়া করতে পারতেছে না। চিকিৎসা, আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী নির্বাচনে আমাদের স্লোগান একটাই, দুর্নীতি যদি বন্ধ করতে হয়, বাংলার এই সমাজকে যদি আমরা সুজলা সুফলা শস্য শ্যামলার দেশে রূপান্তরিত করতে চাই, আমাদের পথ একটা হলো আমাদেরকে অবশ্যই অনেস্টি, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, 1। 2 নাম্বার হলো আইডিওলজি হিসাবে, ওয়েলফেয়ার স্টেট হিসাবে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন দেশ গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে যারা এই স্লোগান দেবে তাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আমরা জামায়াত ইসলামীরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে অবশ্যই, আর কেন্দ্রীয়, আমি তো আর কেন্দ্রীয় নেতা না, হ্যাঁ কর্ম পরিষদ সদস্য, আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, নির্বাহী পরিষদ আছে, কর্ম পরিষদ আছে। আমরা দাপে দাপে, যেমন আমরা 10টা সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরা 31টা সংস্কার প্রস্তাব আমাদের আছে। সংস্কার প্রস্তাবগুলো আমার আছে, আপনি সময় হলে আপনি ইনশাআল্লাহ আপনার কাছে আমি পাঠাবো।